আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইতিবাচকভাবে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনে বিভিন্ন কমিশনের দেয়া সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকে বসার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও জানিয়েছেন, 5 কমিশনের সংস্কারের 5টি মূল বিষয় নিয়ে আলোচনা শেষ করার কথা। এর আগে 11টার দিকে বিএনপির 5 সদস্যদের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফার বৈঠক শুরু করে। সংবিধানের যে পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। দর্শক, চলে যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? একটু জানাবেন যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফার যে বৈঠক, এই বৈঠকে সংস্কার নিয়ে কি বলছে বিএনপি এবং কোন কোন বিষয়গুলো নিয়ে তারা গুরুত্ব আরোপ করছে? আপনি জানেন যে আসলে ঐক্যমত কমিশনের সাথে বিএনপির দ্বিতীয় দফায় যে বৈঠক, সেই বৈঠকের প্রায় 3 ঘন্টা অতিক্রম হতে চলেছে। 11টার পর শুরু হয়েছে বৈঠক। এখন আমরা যতটুকু জানি যে কিছুক্ষণের মধ্যে তাদের বৈঠকের প্রথমার্ধ শেষ হবে এবং মধ্যাহ্ন বিরতির মধ্যাহ্ন ভোজের কারণেই শেষ হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এর আগে বিএনপি যে বৃহস্পতিবার বসেছিল তখন সংবিধান সংস্কার নিয়ে কথা বলেছিল। আজকে তারা মূলত 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে কথা বলছেন, মত বিনিময় করছেন সেখানে, যার মধ্যে নির্বাচনী ব্যবস্থা সংস্কার, পুলিশ প্রশাসন, পুলিশ বিচার বিভাগ, জনপ্রশাসন এবং নির্বাচন কমিশন এবং দুদক সংস্কার, এই 5টি বিষয়ে গুরুত্ব দিয়ে মূলত কথা বলা হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠক শুরুর আগে গণমাধ্যমে বলেছেন যে তারা আজকে বিকেল পর্যন্ত এই বৈঠক তারা হয়তো চালিয়ে যাবেন এবং এই 5টি বিষয়ে বৈঠক তারা বিকালের মধ্যেই গুরুত্ব তাদের যে মতামত, সেই মতামত তুলে ধরবেন। নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, ঐক্যমত কমিশনের সাথে বৈঠক করেছেন। তারা যেখানে রাষ্ট্রের আমূল পরিবর্তনের কথা বলেছেন, সেটির বিরোধিতা করেছে বিএনপি। এর আগেও বিএনপি বলছেন যে 70 অনুচ্ছেদের সব কিছু এখনই পরিবর্তন করা যাবে না। অর্থ বিল ছাড়া অন্যান্য বিষয়ে যে পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই বিষয়ে এনসিপির সাথে বিএনপি কিন্তু একমত হয়নি। বিএনপি বলছে যে সব বিষয়ে তারা হয়তো একমত হবে না, কিছু কিছু বিষয়ে তারা যেসব বিষয়ে একমত হবে সেসব বিষয়ে যেহেতু সিদ্ধান্ত আসবে এবং তার পরবর্তীতে যেসব বিষয়ে একমত হবে না সেই বিষয়ে আরও বিশদ আলোচনার পরেই মূলত তারা হয়তো তাদের ঐক্যমতে হয়ে পৌঁছবেন। তবে বিএনপি চায় যে একটি ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক সংস্কার বিএনপি চায়, বারবার সেটি বলে আসছে এবং তারা বলছে তারা সংস্কারের পক্ষে এবং যৌক্তিক যেসব সংস্কার সেসব সংস্কার করতে তারাও একমত। তবে অবাস্তব এবং অযৌক্তিক যেসব সংস্কারের কথা বলা হচ্ছে বা যেসব প্রস্তাব উঠছে সেসব বিষয়ে কিন্তু একমত পোষণ করেনি বিএনপি। বিএনপি মূলত যেটি বলছে তারা ইতিবাচক সংস্কারের পক্ষে এবং নির্বাচনকে, যেহেতু নির্বাচনের একটি রূপরেখা এখনও না পৌঁছলো, নির্বাচন কবে হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু পরিষ্কার করেছে সরকারের পক্ষ থেকে। ডিসেম্বর থেকে জানুয়ারি না হোক, তার মাঝামাঝি হয়তো কোনো সময় নির্বাচন হবে, সেই কারণে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তী আমাদের সংবাদে আমরা সর্বশেষ তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলের চাওয়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, ডিসেম্বরে ভোট করতে হলে রাজনৈতিক দলের নিবন্ধন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ, পর্যবেক্ষক নিবন্ধন, নির্ভুল ভোটার তালিকা করা নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া নির্বাচন গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ও স্থিতিশীলতা প্রয়োজন। আতিকা রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির পক্ষ থেকে জানানো হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তারা। জামায়াত বলছে আগামী রমজানের আগে নির্বাচন হতে হবে, আর এনসিপি বলছে প্রশাসনের আধিপত্য রয়েছে বিএনপি সহ অনেক দলই ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভোট আয়োজন করা বড় চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশন এখনো রাজনৈতিক দল নিবন্ধন ও ভোটার তালিকা হালনাগাদ শেষ করতে পারেনি। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসনে সংস্কার হয়নি। এই অবস্থায় তড়িঘড়ি করে নির্বাচন
করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। এনসিপি নতুন যে পলিটিক্যাল পার্টি, তারা 90 দিন আরো সময় চেয়েছে। সো এই যে পলিটিক্যাল পার্টির নিবন্ধন, সেই কাজটা শেষ করা খুব ইম্পর্টেন্ট। সংসদে আসনের সীমানা নির্ধারণ করা, কারণ আগের বার এগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই যে মাঠ প্রশাসন, পুলিশ, যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তাদেরকে নিউট্রালাইজ করা। ইলেকশন কমিশনের কাছে ঠিক এক্স্যাক্টলি এটা বড় চ্যালেঞ্জ, তারা কি করে একটা গ্রহণযোগ্য ক্রেডিবল একটা ইলেকশন আমাদের কাছে উপহার দেবে। যারা ইলেকশন করাবে তাদের অ্যাকাউন্টেবল থাকতে হবে, তাদের ট্রান্সপারেন্ট থাকতে হবে, এমনভাবে নির্বাচন করতে হবে যেখানে ইউজ অব মানি না থাকে, মাসল পাওয়ার না থাকে, ম্যানিপুলেশন না থাকে। নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য না থাকলে বিশৃঙ্খল পরিবেশে ভোট করা নির্বাচন কমিশনের জন্য বড় বাধা তৈরি করবে, আর রাজনৈতিক সমঝোতা সবচেয়ে জরুরি। রাজনৈতিক দল বারবার ইলেকশন ভালো কথা বলছে, কিন্তু তারা এটা জানতে চাচ্ছে না যে কোন কোন রিফর্মটা হলে আমি নির্বাচন কমিশন আমার কাছে ট্রান্সপারেন্ট থাকতে পারে। যে কোনো ভালো ইলেকশন করতে হলে যে সরকারের আন্ডারে নির্বাচন হবে সেই সরকারকেই সম্পূর্ণ নিউট্রাল হতে হবে। অন্য পক্ষ বলার সুযোগ পায় যে আমাদের থেকে তোমরাই তো বেশি সুবিধা ভোগ করছো, তাহলে কিন্তু কেউই ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না। সংস্কারের ব্যাপারে তাদের মধ্যে মতভিন্নতা আছে, ইলেকশনের ডেটের ব্যাপারে তাদের মধ্যে মতভিন্নতা আছে। সো তাদেরকে এই যে এখন যেটা হচ্ছে এই জাতীয় ঐক্যমত্য কমিশন, তাদের মাধ্যমে সবগুলো পলিটিক্যাল পার্টিকে একটা জায়গায় আসতে হবে যে আমরা এই সময় নির্বাচন চাই এবং নির্বাচনের আগে এই সংস্কারগুলো চাই। কিছু সংস্কার যদি আমরা না করে নির্বাচনে যাই, তাহলে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো। কমিশনের নিরপেক্ষতা না থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, একথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরে ভোট করতে জুলাইয়ে রোডম্যাপ ঘোষণা সহ সব ধরনের প্রস্তুতি আগস্টের মধ্যে শেষ করতে হবে নির্বাচন কমিশনের। আতিকা রহমান, RTV, ঢাকা। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও লাশ গুমের অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেলে শুনানির সময় এসব কথা জানিয়েছেন তিনি। এ সময় আসামিদের হ্যান্ডকাফ পরিয়ে এজলাসের তোলায় বিচারকের কাছে অভিযোগ করেছেন আসামিরা। তবে বিষয়টি ট্রাইব্যুনাল দেখবেন বলে জানিয়েছে। শুনানি শেষে পরবর্তী তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যে প্রাথমিক তদন্তে আমরা প্রত্যক্ষদর্শী আছেন, ভিকটিম আছেন, তাদের বক্তব্য গ্রহণ করেছি। মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন, তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টি। দুপুর 12:30টার দিকে নির্বাচন কমিশন ভবনে সিইসির কার্যালয়ে বৈঠক শুরু হয়। এনসিপির নেতারা বলেছেন নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনা করবেন তারা। বেলা 12:20 এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। আজ নতুন রাজনৈতিক দল নিবন্ধন আবেদন করার শেষ দিন। গত বৃহস্পতিবার এনসিপি নিবন্ধন আবেদনের সময়সীমা 90 দিন বাড়ানোর আবেদন করে চিঠি দেয় কমিশনে। 48 ঘণ্টার মধ্যে দাবি মেনে না নিলে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা পালন করবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁওয়ে মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন ঢাকা কারিগরি শিক্ষা আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি নিশান রহমান। বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এ সময় বক্তারা বলেন, কোনো মৌখিক আশ্বাস তাদের আন্দোলন দমাতে পারবে না। এর আগে আগারগাঁওয়ে মহাসমাবেশ করেন শিক্ষার্থীরা। শুধু ঢাকা নয়, সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জায়গা থেকে মহাসমাবেশে অংশ নিয়েছেন। আগারগাঁও মহিলা পলিটেকনিক্যালে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। দীপ্ত, শিক্ষার্থীদের মহাসমাবেশ সম্পর্কে বিস্তারিত জানাবেন, তারা কি বলছেন এবং সরকারের পক্ষ থেকে আসলে এ বিষয়ে কোনো কিছু জানানো হয়েছে কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন যে তারা কিন্তু 48 ঘন্টার যে আলটিমেটাম, সরকারকে কিন্তু 48 ঘন্টার আলটিমেটাম বেঁধে দিয়ে
তারা মাত্রই তাদের যে মহাসমাবেশ সেটি কিন্তু স্থগিত করেছে। আপনারা দেখছেন যে মাত্র কিন্তু এই স্থলটি খালি হচ্ছে এবং শিক্ষার্থীরা আস্তে আস্তে তাদের যে ক্যাম্পাস সেখানে কিন্তু ফিরে যাচ্ছেন এবং তারা কিন্তু যেটি একটু আগে কর্মসূচি ঘোষণা করেছেন যে 48 ঘন্টা সরকারকে বেঁধে দিয়েছেন, তারপরে কিন্তু তারা তাদের কঠোর যে আন্দোলন বা কর্মসূচি সেটি ঘোষণা করবে। এখানে রয়েছে কিছু শিক্ষার্থী, আমরা তাদের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের আজকের কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে আপনারা জানেন সারা বাংলাদেশে একটি মহাসমাবেশ ছিল আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের। তো আমরা সারা বাংলাদেশের সকল প্রান্তে আমরা আজকে মহাসমাবেশ পালন করেছি এবং আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। তারা যদি এর ভিতরে আমাদের দাবিগুলো মেনে নেয় সেক্ষেত্রে আমরা রাজপথ থেকে সরে আসব, আমাদের সকল আন্দোলন থেকে আমরা চলে আসব। একই সাথে যদি আমাদের 48 ঘন্টার ভিতরে দাবিগুলো মেনে না হয় সেক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। একই সাথে প্রয়োজনে আমরা লং মার্চ টু ঢাকা করব। আপনাদের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে? আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, আমাদের সাথে সচিবালয়ে মিটিং হয়েছে, সেখানে শিক্ষা উপদেষ্টা থাকার কথা ছিল কিন্তু সেখানে যাওয়ার পরে তিনি উপস্থিত ছিলেন না। ছিলেন সহকারী আমাদের যে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকে যে ম্যাম রেহানা পারভীন ম্যাম, তিনি উপস্থিত ছিল কিন্তু আমাদের সাথে যে যৌক্তিক দাবিগুলো নিয়ে আমাদের কথা হয়েছিল তারা কোনোই দাবি আমাদের মানেনি, উল্টা আমাদের শুধু মৌখিক আশ্বাস দিয়েছে, যেটা আমাদের বিগত 7 থেকে 8 মাস ধরে দিয়ে যাচ্ছে। শুনছিলেন তারা কিন্তু তাদের দাবিগুলোর কথা বললেন এবং তারা তাদের কর্মসূচির কথা বললেন এবং তাদের কর্মসূচি মেনে নেওয়া না হলে তারা কঠোর কর্মসূচি দিবেন এমনটি জানিয়েছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়নি। তারা কিছুদিন আগে একটি বৈঠকে বসেছিলেন, সেখান থেকে কিন্তু আশানুরূপ কোনো সিদ্ধান্ত তারা পায়নি। তার ফলে কিন্তু তারা মাঠে অবস্থান করছেন এবং মাঠে দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা। তো তা নিয়েই ছিল আগারগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি খুলনা, সেখানে আছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, খুলনায় পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশের কি কি কর্মসূচি রয়েছে, তারা কি বলছেন? যেমনটা বলছিলেন সারা দেশের মতো খুলনায় কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। এই ক্যাম্পাসে কিন্তু কিছুক্ষণ পূর্বে খুলনার 3টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি 2টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একত্রিত হয়েছিলেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের কর্মসূচি ঘোষণা করেছিলেন। তারা তাদের কর্মসূচি শেষে কিন্তু তারা যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি করেছেন এবং এই বিক্ষোভ কর্মসূচি থেকে তারা একটি কথা স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের 6 দফা দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ পূর্বে আমি যখন লাইভে দাঁড়িয়েছিলাম তখন কিন্তু একজন শিক্ষার্থী আমাকে বলতেছিল কেন্দ্র থেকে তাদের মাঝে কিছুক্ষণ আগে একটি মেসেজ এসেছে। সেই মেসেজটি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে যদি সরকার তাদের 6 দফা দাবি মেনে না নেয় তাহলে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। খুলনার যে 5টি প্রতিষ্ঠান রয়েছে এই 5টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন, তারা কিন্তু কিছুক্ষণ পূর্বে জানিয়েছিলেন। সব মিলে খুলনায় যে সকল শিক্ষার্থী রয়েছে তারা চান কোনো গ্যাঞ্জাম থেকে দূরে থেকে শান্তিপূর্ণ পরিবেশে সরকার যেন তাদের দাবিগুলো মেনে নেন। তারা কিন্তু ধন্যবাদ আপনাকে। রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় 8 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার জানিয়েছেন, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ রক্তাক্ত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিচারকদের কোনো আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে 50তম সহকারী জজ বুনিয়াদী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগে সীমাবদ্ধতা রয়েছে আর তা মেনেই সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা বিচার ব্যবস্থা আরও সহজ করতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন। আইনশৃঙ্খলার অবনতিতে বাড়ছে নারী শিশু নির্যাতন। নারী অধিকার কর্মীরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী নাজুক আইনশৃঙ্খলার সুযোগে নিপীড়করা বেপরোয়া হয়েছে। চলতি বছর প্রথম 2 মাসে অন্তত 294 জন নারী ও শিশু নিপীড়নের শিকার হন।
মার্চ মাসে প্রায় প্রতিদিনই ধর্ষণের মতো পাশবিক নির্যাতনের খবর গণমাধ্যমে এসেছে। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাগুরায় বেড়াতে গিয়ে ৬ মার্চ বোনের শ্বশুর, ভাসুর আর ভগ্নিপতির হাতে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু। ছোট্ট শরীর এমন পাশবিকতা সহ্য করতে না পেরে ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে পাড়ি জমায় সে। ঘটনার পর ফুঁসে ওঠে দেশ। দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অন্তর্বর্তী সরকার নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইন অনুমোদন করে, তারপরও নিপীড়ন থেমে থাকেনি। ২২ মার্চ সেই মাগুরাতেই ধর্ষণের শিকার হয় ৭ বছরের আরেক শিশু। বরগুনায় কন্যা ধর্ষণের বিচার চেয়ে মামলা করার ১ সপ্তাহের ব্যবধানে খুন হন পিতা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি-ফেব্রুয়ারি ২ মাসেই ধর্ষণের শিকার হয়েছে ১৪০ জন নারী ও শিশু। সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৩৪। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, একটা হচ্ছে নারী দেশীদের অপপ্রচার, আর একটা হচ্ছে আইনের দ্বারস্থ হওয়ার সুযোগটাও আরও সীমিত হয়ে গেছে। এই সব কিছু মিলিয়ে আজকে আমরা এই সিচুয়েশনে পৌঁছেছি। এটা কিন্তু সমাজের একটা চিত্র বহন করছে, কাজে এই সমাজের চিত্রটা পরিবর্তন করার দায়িত্ব কিন্তু সকলের। শিশুদের সহজে ফাঁদে ফেলা যায় বলে তাদের উপর পাশবিক নির্যাতনের সংখ্যা বাড়ছে। পুরুষ মানুষ এখন একটা বড় মেয়েকে যে ধর্ষণ করতে যায় তাহলে তো ঝামেলায় পড়বে, এই জন্য বাচ্চা মেয়ে হাতে কাছে পাচ্ছে তাকে ধর্ষণ করছে। পুরুষের মধ্যে যে একটা তার আধিপত্য বিস্তারের একটা টক্সিক মাস্কুলানিটির একটা শক্তি জাগ্রত হয়েছে, সেই শক্তিটা কিন্তু সমাজটাকে নষ্ট করছে। বছরের প্রথম ২ মাসে পুলিশের কাছে নারী নিপীড়নের মামলা হয়েছে ২,৮৭০টি। এর বাইরে অনেক ঘটনায় থেকে গেছে অগোচরে। এখন কোনো ঘটনা ঘটছে, আমরা তাৎক্ষণিক খবর পাই, তখন আমরা সাথে সাথে সেখানে আমাদের পুলিশ অফিসার পাঠিয়ে বা ফোর্স পাঠিয়ে আমরা সেটির ব্যবস্থা নিয়ে থাকি। এর পাশাপাশি আমরা সেখানে যাওয়ার পর ভিকটিমের যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করা হয়ে থাকে। যদি কোনো নারী ভিকটিম বা শিশু যদি থানায় যায় তখন তাকে আলাদাভাবে শোনা, এই কাজগুলো কিন্তু আমাদের যে থানার যে নারী অফিসার বা পুলিশ সদস্য রয়েছে তারা কিন্তু এটি ডেডিকেটেডলি কাজটি করে থাকে। নারী শিশু নির্যাতন রোধে রাষ্ট্রকে যেমন সর্বোচ্চ কঠোরতা দেখাতে হবে, তেমনি সমাজ ও পরিবারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি বলছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা সম্প্রতি এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কিন্তু আমরা নারী নির্যাতন প্রতিরোধে আমরা 3টি হটলাইন নাম্বার চালু করেছি। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐক্যমত্য কমিশনের সাথে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের যে বৈঠক, সেই বৈঠকের বিরতিতে কথা বলছেন সাংবাদিকদের সাথে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে আমরা শুনে আসছি তারা কি বলছেন। আমরা একমত এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধন পরবর্তীতে সেখানে যে প্রিএম্বল আছে এটার সাথে আমরা একমত নয়, সেটা রিমুভ করতে হবে। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দ জনগণতন্ত্রী বাংলাদেশ লেখার কথা বলেছে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা দীর্ঘদিনের 54 বছরের প্র্যাকটিসের মাধ্যমে জনগণ গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণের জিনিস। সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়। এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেইন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেইন পার্লামেন্টে আসে এবং সোভারেইন হাউসে সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। দর্শক, কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা ছিলাম সেখানে। চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ মানিক নামের এক যুবদল কর্মী নিহত হয়েছে। গেল রাতে উপজেলার বাগওয়ান ইউনিয়নের ভান্ডারি কলোনির বাসায় ভাত খাওয়ার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত মানিক বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। এদিকে ঢাকার আশুলিয়ায় রোকসানা আক্তার নামের এক পোশাক শ্রমিককে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক আছেন স্বামী। ভোরে টঙ্কাবাড়ি এলাকার একটি ভবনের নিচ তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। জামালপুরের বকশীগঞ্জে রাস্তার পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।